সব শ্রেণী পেশার মানুষকেই বাজেট আওতায় আনার চেষ্টা করছে সরকার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্য। থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। তার মধ্যে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। উচ্চাভিলাষী বাজেটে মূল্যস্ফীতি আরো বাড়বে, শঙ্কা জামায়াতের। বড় বাজেট মানে বড় দুর্নীতির সুযোগ, মন্তব্য এনসিপির। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই। সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দ্বিতীয় ম্যাচের শঙ্কা। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে আর্জেন্টিনা দলে সেনেসি। রাতে কানাডার প্রতিপক্ষ বসনিয়া। লাইসেন্স বাতিল করা একদিন ছাড়ছেন রোগীরা। নতুন করে ভর্তি বন্ধ। সংকটাপন্ন রোগীকে সরাতে জটিলতা। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার কুষ্টিয়া সীমান্তে ভারতের পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্যরেখায় অবস্থান করছেন 12 জন। আলোচনায় সমাধানের আশা নতুন হাই কমিশনারের। বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের বিভিন্ন চুক্তি যাচাই করছে সরকার। রাতারাতি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, জানালেন মন্ত্রী। নভেম্বরে রূপপুরে উৎপাদন শুরু। খুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যে ইউনিয়ন বিএনপি কর্মীকে হত্যা। রামপুরায় তালিকাভুক্ত আসামি পলাশকে গুলি। অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলা বলছে পুলিশ। সব শ্রেণীর মানুষকেই বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের লক্ষ্য। এ ব্যাপারে থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কোনো রাজনৈতিক দল নয়, 16 কোটি মানুষের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে সরকার, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে প্রান্তিক থেকে শুরু করে শহরের বিলিয়ন ডলারের রিজার্ভ তৈরির কারিগর আর প্রবাসীদের। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মুখোমুখি বাজেটের পেছনে থাকা কর্তা ব্যক্তিরা জানান, 17 বছরের ব্যাগেজ নিয়ে আর সম্পদের সীমাবদ্ধতা নিয়ে আকাশ ছোঁয়া প্রত্যাশার এই বাজেট সবার। কোনো বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয় নাই। এটা একমাত্র উদ্দেশ্য, এই লোকগুলো জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছে। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক, সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। বাজেটে সামাজিক সুরক্ষা খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে লুটপাটের প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। পে স্কেল বাস্তবায়ন হলে দুর্নীতি কমার বিষয়েও আশাবাদী তিনি। মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। ব্যাংক খাতের 3 ভাগের 1 ভাগই লুটপাট অবস্থায় পেয়েছে সরকার, যা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বাজেটটা কোনো দলের জন্য করি নাই, এই জায়গাটাই তো আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না। এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং
বাজেট হচ্ছে সকলের জন্য। পাচার করা সম্পদ ফেরাতে পাচারকারীদের পিছু ছাড়বে না সরকার, জানান গভর্নর। আর রাজস্ব ঘাটতি থাকলেও এবার কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। বন্ধ কারখানা চালু করা ও বিপুল জনশক্তিকে কর্মসংস্থানে ফেরানোর উদ্যোগে অন্যতম চ্যালেঞ্জ জ্বালানি। সেখানে বারবারই জ্বালানি খাতের দুর্দশা আর অসহায়ত্ব উঠে আসে সংবাদ সম্মেলনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। যাচ্ছি তার কাছে। সেলিয়া, আপনার রিপোর্টই দেখছিলাম বাজেট উত্তর সংবাদ সম্মেলন, এটি একটা রীতি এবং আজকে যে বাজেট এর ঘোষণা, এটা একটা সরকার অনেক বছর পর গণতান্ত্রিক সরকার আসছে। বাজেট দেখলাম, বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কি পরিবর্তন দেখলেন বা কি আশার সঞ্চার হলো? আজ কিন্তু বাজেট পরবর্তী যে সাধারণত যে সংবাদ সম্মেলনটি হয় এটিও একটি রীতি এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে অর্থমন্ত্রী এবং অন্যান্য যারা আসলে এই বাজেটের পেছনে কাজ করেন তাদের অংশগ্রহণ ছিল সেখানে। প্রশ্নের মুখোমুখি হয়েছেন তারা। আমরা যারা প্রশ্ন করেছি, আপনি জানেন যে 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এটি কিন্তু গত 2 বছর যেভাবে আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার পরবর্তীতে আসলে এই ধরনের একটি বাজেট দেওয়া কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী নিজেও বলেছেন আমার স্বল্প সম্পদ, কিন্তু আমার দেখা যাচ্ছে যে সেখানে আমার বেশ কিছু সমস্যার মধ্যে থাকলেও আমরা সবার কথা ভাবতে শুরু করেছি। যেটি শুরুতেই বলেছেন সীমিত সম্পদের মধ্যেই সবার জন্য বাড়ানো হয়েছে বরাদ্দ, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা খাতকে তারা সবচাইতে বেশি গুরুত্ব দিবেন এবং সেই জায়গাটিতে কর্মসংস্থানকে এবং বন্ধ শিল্প কলকারখানাকে চালু করা এবং ক্রিয়েটিভ অর্থনীতির কথা তারা বলছেন। সেই জায়গাটিতে ভঙ্গুর অর্থনীতির যে পুনর্গঠনই তাদের লক্ষ্য, সেটি এক ধরনের প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি যে অর্থনীতির যে জায়গাটি রয়েছে তারা আসলে সেটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। সেখানে তারা অন্যতম একটি বাধা মনে করছেন যেটি আসলে আমরা আমদানি নির্ভর যে জ্বালানি ব্যবহার করি সেটিকে একটি বড় বাধা। কারণ আপনি জানেন যে বাইরে যেভাবে যুদ্ধের পরিস্থিতিগুলো আসলে পার হতে হয় সেটির মধ্যে কিন্তু আমাদের কারো কোনো হাত নেই। তবে মূল্যস্ফীতির বিষয়ে যেটি নীতি বাস্তবায়ন করলেই বলেছেন যে আমরা সবসময় জিজ্ঞেস করি যে বাজার মনিটর করার জন্য কারা থাকবে, পুলিশ, র্যাব, অন্যান্য যারা আছেন তারা আসলে কিভাবে তাদের পারফর্ম করবেন যেন মূল্যস্ফীতি কমে। কিন্তু এই জায়গাটিতে অর্থমন্ত্রী দুটো জিনিস নোটিস করেছেন সবাইকে, যে আসলে এই পুলিশ বা র্যাব দিয়ে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নয়, বরং যে নীতিগুলো রয়েছে, যেমন আমরা জানি যে পোর্ট থেকে যখন কোনো পণ্য বাজার পর্যন্ত আসে বা ঘর পর্যন্ত যায় সেখানে যে বাড়তি খরচটি হয় সে বাড়তি খরচটি আসলে কিভাবে কমানো যায়, অর্থাৎ বন্দরেই খালাস করা থেকে যে বিষয়গুলো আছে সেগুলো তারা কমানোর চিন্তা ভাবনা করছেন। সেখানে আপনি জানেন যে বাজেটের শুল্ক কিন্তু এবার অনেক ছাড় দেওয়া হয়েছে। কস্ট অফ বিজনেস যেটিকে আমরা বলি, ব্যবসায়ী যে খরচগুলো হয় সেই ব্যয়টি কমানোর জন্য তারা কিন্তু টার্গেট নিয়েছেন যেন ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেন। সেই জায়গায় অন্যতম একটি আমাদের প্রশ্ন ছিল যে স্কিমগুলো বাংলাদেশ ব্যাংক সরকার থেকে দিয়েছে সেটি আসলে নিতে হলে জ্বালানির প্রয়োজন হবে এবং আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন। সেখানে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ তারা করবেন না এবং বাজেটের যে ঘাটতি সেটি আসলে মূলত প্রথম দিক থেকেই বলা হয়েছে ব্যাংক খাতের উপর নির্ভর থাকবে। তারা বলছেন যে সেখানে মানুষের যে অংশগ্রহণ সেটি থাকবে, অর্থাৎ ট্রেজারি বিল বন্ডে যাবে এবং অন্যান্য যে অপারেশনগুলো আছে যেমন সুকুক বন্ড এগুলোর মাধ্যমে তারা নেবেন। সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেট যেটি আছে, অর্থাৎ বেসরকারি খাত যদি টাকা নিতে চায় ব্যাংক থেকে সেটি যেন তারা নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এই বাজেট সংবাদ সম্মেলনের মতোই আমরা কিন্তু বারবারই দেখি যে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া থাকে। সেক্ষেত্রে যারা পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানান সে বিষয়ে আপনার কাছে কি তথ্য? আপনাকে বলে রাখি, এবার কিন্তু জামায়াত এবং এনসিপি এরই মধ্যে তাদের যে মতামত, তাদের যে প্রতিক্রিয়া সেটি জানিয়েছেন। সরকারের দুর্নীতি এবং লুটপাটের বাজেট দিয়েছে মন্তব্য করে সংশোধনের মাধ্যমে বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে বড় বাজেট মানেই বড় দুর্নীতি। দেখে আসি রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করে সরকার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে তার প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো
এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটে হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ। এদিকে চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বড় বাজেট মানে বড় দুর্নীতি। বাজেটে অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি বন্ধে নেই কোনো রূপরেখা। বড় বাজেট মানে সেটা কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে খরচ করছে। অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই। এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের, সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে। এর আগে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। ব্যাংকিং সেক্টরের অনিয়মের মধ্যেই এই বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলেও মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দুর্নীতি ও ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সেলিয়া, এনসিপি এবং জামায়াতের যে প্রতিক্রিয়া, আলোচনায় আসেন যদি, কি প্রতিক্রিয়া জানালেন তারা? প্রতিক্রিয়া আসলে আমরা সবসময় সব দলের কাছেই পাই, এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কিন্তু ছিল যে সবার যেমন মূল্যস্ফীতি নিয়ে চিন্তা, ঠিক একইভাবে যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটগুলোর দিকে তাকাই, যেহেতু আমাদের বিরোধী দলীয় দল আছে, সেখানে কিন্তু সবাই কিন্তু আসলে বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ চান, এবং সেই বিনিয়োগ বান্ধব পরিবেশের ক্ষেত্রে কিন্তু তারা অন্যতম একটি বাধা মনে করছেন দুর্নীতি এবং লুটপাটে করার বিষয়টি, যেটি অন্যান্য সময় আগের বাজেটগুলো যেভাবে পুরোপুরি আসলে বাস্তবায়ন হয়নি, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আসলে পরবর্তীতে এই প্রতিক্রিয়াগুলো আসে। এবং বাজেটে যে মূল্যস্ফীতি, সেটিরও কিন্তু এক ধরনের সংখ্যা কিন্তু আমরা দেখেছি। সাধারণ মানুষ যেমন, আমাদের বিরোধী দলীয় দলগুলোর কাছেও কিন্তু ঠিক একই রকম। এবং বড় বাজেট মানেই যে বড় দুর্নীতি, সাধারণত এটিও কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষিতে। এখানে দুর্নীতি এবং লুটপাটের বিষয়টি যদি আমরা আগের অর্থমন্ত্রীর বিষয়টি বলতে যাই, আমরা তাদেরকে এই প্রশ্ন করেছিলাম, সেখানে কিন্তু তারা বলেছেন যে যারা স্টলেন অ্যাসেট অর্থাৎ দেশের বাইরে সম্পদ পাচার করেছেন, তাদেরকে কিন্তু শান্তিতে থাকতে দেওয়া হবে না এবং তাদেরকে শেষ পর্যন্ত ধরা হবে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু তারা বলছেন সম্পদ বেশ কিছু জব্দ করা হয়েছে। আরেকদিকে বাজেটে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয়নি, সেটি বলা হচ্ছে। এটি আসলে যেহেতু জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা একটি সময় দেখে এসেছি, এবং তার আগের যে প্রেক্ষাপট, সেটি থেকে কিন্তু মানুষের প্রত্যাশা কিন্তু সবাই বলছে যে এটি আসলে আকাশচুম্বী। সেই জায়গাটি থেকে আসলে এক ধরনের ভয় বা পূর্ব অভিজ্ঞতাগুলো থেকে ভয়, এটি কিন্তু এক ধরনের সহায়ক হয় যেন পরবর্তীতে সরকার যেন তাদের এই ভুলগুলো যেন না হয়, এবং এক ধরনের জবাবদিহিতার জায়গায় যেন আসলে সরকার থাকে। এটি ছিল আমার কাছে মূলত সেলিয়া, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বাজেট সরকারের সংবাদ সম্মেলন, একই সাথে বিভিন্ন দল মতের প্রতিক্রিয়া, এসবের বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। যাচ্ছে অন্যান্য খবরে, লাইসেন্স বাতিলের পর বাগবাজারের রাত দিন হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 1.5 শতাধিক রোগী। এছাড়া অর্ধ শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউ এর মতো বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের স্থানান্তরে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান আদ-দ্বীনের পরিচালক। দায়িত্ব অবহেলার কারণে 6 শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 1.5 শতাধিক রোগী। চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। অর্ধ শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির শঙ্কা করছেন স্বজনরা। কারো 14 দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, কারো 7 দিনের আছে, কারো 10 দিনের আছে, আর বাচ্চাদের যারা লাইফ সাপোর্টে আছে, এদের দায়ভার এখন এই মুহূর্তে কে নেবে? হঠাৎ করে বেবিটাকে কিভাবে নেব? ওর অক্সিজেন লাগানো মানে খুব অবস্থা খারাপ। যে রোগীগুলো এখানে আছে তাদের আগে সেবা বিদায় করাবো, দেন পরে বন্ধের ঘোষণা করে সবচেয়ে ভালো হয়। জটিল রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত বেড না থাকার অভিযোগ করেন কেউ কেউ। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ চান তারা।
কামের জন্য আসছি আমরা, অন্য কোনো হসপিটালে কোনো জায়গায় খালি নাই, তাহলে আমরা কোথায় যাব বাচ্চাগুলো নিয়ে? এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব। রোগীদের স্থানান্তরিত করতে বলা হয়েছে, রোগীদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্দিন হাসপাতাল। গত 27 মে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এবার কুষ্টিয়া সীমান্তে পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্যরেখায় অবস্থান করছেন পুশিন চেষ্টা আনা 12 জন নারী পুরুষ। দেশের সীমান্তগুলোয় পুশিন রুখতে বিজিবির সঙ্গে সতর্ক পাহারায় স্থানীয়রাও। এদিকে পুশিন ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দফায় দফায় বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিএসএফ, তবে প্রতিবারই বিজিবির কঠোর অবস্থানের কাছে পরাস্ত হচ্ছে তারা। পাশাপাশি দেশীয় অস্ত্র হাতে রুখে দিতে অতন্ত্র প্রহরীর পাশে জাগ্রত গ্রামবাসীও। বিজিবি জানায় শুক্রবার ভোরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে 13 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কঠোরভাবে তা প্রতিহত করে বিজিবি ও স্থানীয়রা। পুশিন চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী এবং 4 শিশু বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। বাকি একজন ভারতে পালিয়ে গেছেন। নদীর এপারে পার করতে যায়, তখন আমরা বিজিবি যাই অ্যাটাক করে যে নদীর এপারে আসা যাবে না, তখন ওরা আবার ব্যাক হয়ে ইন্ডিয়ার 150 গজ ভিতরেই রাখে। দেশের স্বার্থে আমরা বিজিবির সাথে প্রায় 15 দিন 24 ঘন্টা আমরা এখানে ডিউটি দিয়ে বা টহল করি। দায়িত্ব নিয়ে বাংলাদেশে পৌঁছে বেনাপোল সীমান্তে পুশিন ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এই সময় আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন তিনি। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দেশের 23 জেলার সীমান্তে পুশিন ঠেকাতে নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এখনো ব্রাজিলের অনুশীলনে যোগ দেননি নেইমার জুনিয়র। 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নিয়েছে সেলেসাও শিবির। পুরো দলকে একসঙ্গে পেয়েছেন কার্লো আনচেলত্তি, কিন্তু দেখা নেই নেইমারের। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দাবি বিশ্বকাপ মিশনের শুরুতে হলুদ জার্সিতে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই পোস্টার বয়ের। শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচ নিয়েও। ব্রাজিল সমর্থকদের হৃদয়ে আবারও সেই চেনা কম্পন, আবারও সেই অতি পরিচিত শঙ্কা। বড় কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নেইমার জুনিয়রের ইনজুরি যেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক অলিখিত নিয়তি। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে ব্রাজিলের মিশন শুরু হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। ঠিক তখনই নিউ জার্সির ওয়াশিম কর্নার থেকে ভেসে এলো কষ্টের খবর, আর তাতেই নতুন করে মেঘ জমেছে সেলেসাও শিবিরে। নিউ জার্সির 80 একরের বিশালার সবুজে ঘেরা আরডব্লিউজে বার্নাবাস হেলথ রেড বুলস পারফরমেন্স সেন্টারে যখন কড়া রোদে ঘাম ঝরাচ্ছিলেন বাকি 25 জন ফুটবলার, তখন সেখানে ছিলেন না দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বৃহস্পতিবার সকালে কোচ কার্লো আনচেলত্তির অধীনে হওয়া রুদ্ধদ্বার অনুশীলনেও দেখা মেলেনি নেইমারের। কাফ স্ট্রেইনের পুরানো সেই চোট আবারও নতুন করে জেঁকে বসেছে তার পায়ে। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই ফরওয়ার্ডের মাঠে নামা এখন কেবলই এক অলীক কল্পনা। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো যখন বারবার ব্রাজিলের ডাগ আউটে নেইমারকে খুঁজছিল, তখন আনচেলত্তির গম্ভীর মুখই বলে দিচ্ছিল ভেতরের অস্বস্তির কথা। মাঠের অনুশীলনে বল পায়ে ভিনিসিয়াস রাফিনহারা নিজেদের শতভাগ উজাড় করে দিলেও নেইমারের অনুপস্থিতি পুরো দলের আবহেই তৈরি করেছে এক অদৃশ্য শূন্যতা। মরক্কোর ম্যাচ তো বটেই, ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে টুর্নামেন্টে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। চিকিৎসক প্যানেলের থেকে নিখুঁত কোনো নিশ্চয়তা এখনো মেলেনি। ফলে মরক্কোর ম্যাচের পর ব্রাজিলের যে পরবর্তী লড়াই, সেখানেও নেইমার আদৌ বুটজোড়া পায়ে গলিয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে ঝুলছে মস্ত বড় এক সংশয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শেষ সময় নাটকীয়ভাবে আর্জেন্টিনা বিশ্বকাপ দলে ডাক পেলেন মার্কো সেনেসি। লিওনেল স্ক্যালিনোর দলে জায়গা না পেয়ে স্পেনের ইবিজা দ্বীপে ছুটে কাটাচ্ছিলেন প্রেমিকার সঙ্গে। তবে লিওনার্দো
বলারদের ইনজুরিতে কপাল খুলেছে। তার প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনে দলে জায়গা হয়নি। মনকে শান্ত করতে প্রিয় মানুষকে নিয়ে উড়াল দেন ভিনদেশে ছুটি কাটাতে। পরিকল্পনা ছিল ডিনার করতে যাবেন, ঠিক তখনই এক ফোন কলে বদলে যায় মার্কোস সেনেসির গল্প। বিশ্বকাপের দলে না থাকায় প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে চান স্পেনের ইভিজায়। এরপরই স্বপ্ন পূরণের ঘণ্টা বেজে ওঠে মোবাইলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রেমিকা ও ইংলিশ নারী ফুটবলার কেলসি রোজ বোয়ার্সের দেওয়া ভিডিওতে দেখা যায় মোবাইলে কথা বলতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এই ডিফেন্ডার। সরাসরি বিশ্বকাপ মঞ্চ কাঁপানোর আমন্ত্রণ পান এই আর্জেন্টাইন। এরপর আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল অ্যাকাউন্টে জানানো হয় ডিফেন্ডার মার্কোস সেনেসি 2026 বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হয়েছেন। আর্জেন্টিনা ঘোষিত স্কোয়াডের বেশ কয়েকজন লড়ছিলেন ইনজুরির সঙ্গে। সেখান থেকে কপাল পুড়ে ডিফেন্ডার বালেরদির। তার বদলি হিসেবে এগিয়েছিলেন গিদো রদ্রিগেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। তবে ডিফেন্ডার না হওয়ায় সুযোগ মেলেনি তাদের। সদ্য শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগে বর্ণমাউথের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন সেনেসি। তার দল জায়গা করে নিয়েছে ইউরোপা লিগে। দলটির সাফল্যের পেছনে বড় অবদানই রেখেছেন তিনি। 39টি ম্যাচে করেছেন 5টি অ্যাসিস্ট। সম্প্রতি যোগ দিয়েছেন টটেনহামে। এদিকে ইনজুরি শঙ্কায় আছেন নিকোলাস গঞ্জালেস ও তাগলিয়াফিকো। পেশির ইনজুরিতে অস্বস্তি থাকায় দুজনই অনুশীলন করেছেন আলাদাভাবে। কোচ লিওনেল স্কলোনির আশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এই দুই ফুটবলার। রাফি আমিন, সময় সংবাদ। আজ শুরু হচ্ছে বিশ্বকাপের কানাডা পর্ব। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ বসনিয়ান হার্জেগোভিনা। তার আগের রয়েছে জমকালো আয়োজন। বলিউড সেন্সেশন নোরা ফতেহির সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশে আমেরিকান শিল্পী সঞ্জয় দেব। এই মুহূর্তে কানাডার টরন্টোতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে যদি বলি, এই টরন্টো সিটিতে, অর্থাৎ এই যে তিন আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, এবং সেক্ষেত্রে কানাডার ক্ষেত্রে কিন্তু আজকে একটি সবচেয়ে বড় দিন, আজকে একটি ঐতিহাসিক দিন। কারণ প্রথমবারের মতো বিশ্বকাপ হোস্ট করছে কানাডা এবং আজই প্রথমবার তাদের খেলা মাঠে গড়াবে এবং প্রথম দিনেই কানাডা কিন্তু তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে মাঠে নামবে। এবং এ নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি পুরো শহর জুড়ে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ডাউনটাউন এলাকা কিংবা যে স্টেডিয়াম অর্থাৎ এক্সিবিশন সেন্টার বা ওই এলাকা, অর্থাৎ টরন্টো স্টেডিয়াম, যেটি আগে বিএম স্টেডিয়াম নামে পরিচিত ছিল, সেই স্টেডিয়াম এলাকায় কিন্তু বেশ দর্শকদের বেশ হাঁকডাক আমরা দেখেছি। বিশেষ করে গত কয়েকদিন যখন খেলোয়াড়রা প্র্যাকটিস করছিলেন যে মাঠগুলোতে, সেখানে গিয়ে দুই পক্ষেরই কিন্তু সেখানে গিয়ে দর্শকরা বিভিন্ন জার্সি পরে, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু আমরা দেখেছি যে খেলোয়াড়দের কাছে তাদের অটোগ্রাফ দিতে বা তাদের একটা কি বলে উৎসাহ দিতে কিন্তু তারা সেখানে গিয়েছেন। এবং সেখানে গিয়ে কিন্তু কানাডার দর্শক যারা রয়েছেন, অর্থাৎ লাল রঙের যে জার্সি পরে তারা যখন মাঠের আশপাশে গিয়েছেন, স্টেডিয়ামের আশপাশে বা প্র্যাকটিস মাঠের আশপাশে, তারা কিন্তু বলেছেন নিজেদের প্রথম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ, নিজেদের প্রথমবারের মতো যে জয়টির জন্য তারা অপেক্ষা করছে, সেই 1986 সাল, তারপরে আরো একবার তারা বিশ্বকাপ খেলেছে, কিন্তু বিশ্বকাপে কিন্তু মূল পর্বে কিন্তু তারা জয়ের দেখা পায়নি। সেই জয়টা কিন্তু আজকে তারা ছিনিয়ে নেবে এই বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে, এবং সেটি কিন্তু তারা বলছে। এবং সেই বিষয়ে কিন্তু দর্শকরা বেশ আশাবাদী এবং সব তাদের জন্য এর জন্য বড় অনুপ্রেরণা। সবশেষ কোপা আমেরিকায় কিন্তু তারা সেমিফাইনাল খেলেছে। তবে বসনিয়া হার্জেগোভিনাও কিন্তু কোনো অংশে কম নয়। তারাও কিন্তু আসলে ইউরোপের অনেক বড় বড় দলের সঙ্গে টেক্কা দিয়েই কিন্তু তারা এই নিজেদের অবস্থান নিশ্চিত করেছে এই বিশ্বকাপে। সেক্ষেত্রে তারাও কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারাও বলছে, তাদের দর্শকরাও কিন্তু বলছেন যে তারাও একটা বড় সমর্থক দর্শক মাঠে উপস্থিত থাকবে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য। তো সবকিছু মিলে এখন আসলে যে সময়টা রয়েছে, কয়েক ঘন্টা পরেই কিন্তু এই মাঠে গড়াবে প্রথমবারের মতো কানাডায় বিশ্বকাপ। কানাডা প্রথমবারের মতো জয়ের জন্য মুখে আছে, অন্যদিকে বসনিয়াও থাকবে জয়ের অপেক্ষায়। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সবশেষ। কানাডা বসনিয়া ম্যাচের আগের সবশেষ নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম কানাডায়। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় উৎসবের আমেজ।
1979 সালের ডিসেম্বরে কক্সবাজার সদর উপজেলার PM খালিতে সফর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নিজ হাতে কোদাল চালিয়ে ঐতিহাসিক পাতলি খাল খননের সূচনা করেন। সে ঐতিহাসিক ধারাবাহিকতা স্মরণে 13 জুন পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সফর সম্পূর্ণ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী মূলত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের জন্য গোলাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। চকরিয়া বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। এরপর কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়নের ধারায় আসবে নতুন গতি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উত্তরাঞ্চল পরিদর্শনে শীঘ্রই চীনা প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই আবারও সম্মানজনক অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সেই ইতিহাস করে জানুন, তার সভ্য জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যার যার প্রত্যেকের নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতিফলিত করি। বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের প্রতি সম্মানজনক উচ্চতায় নিয়ে যেতে। টাঙ্গাইলে জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে মাওলানা ভাসানীর মতো গুরুত্বপূর্ণ নেতা স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে। মাওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে উনি নেতৃত্ব দিয়েছেন এই দেশের। তার স্মৃতি বিজড়িত এই মিলনায়তন, এটিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই চীনা প্রতিনিধিরা উত্তরাঞ্চল পরিদর্শন করবে। বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক। এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। শিক্ষকদের ভালোভাবে দায়িত্ব পালন করে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বানও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি সরকার যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে রাতারাতি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান মন্ত্রী। সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন করে মন্ত্রী বলেছেন, নভেম্বর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব। 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হয় গত 28 এপ্রিল। প্রকল্পটির দায়িত্বে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল প্রাথমিকভাবে আগস্টে মিলতে পারে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তবে এবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দিলেন ভিন্ন বার্তা। শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার এনএলডিসি পরিদর্শনে যান তিনি। সেখানে পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান, জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ পেতে অপেক্ষায় থাকতে হবে নভেম্বর পর্যন্ত। 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। নভেম্বর এই জন্যই বলছি, একটা পাওয়ার স্টেশন চালু হলে স্টেবল সিস্টেম আসতে টাইম লাগে।
সেজন্য আমি 3 মাস হাতে রেখেছি। এ সময় মন্ত্রী জানান, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ জ্বালানি খাতের বিভিন্ন চুক্তি এখন পর্যালোচনার টেবিলে, তবে রাতারাতি এ বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব নয়। ল মিনিস্ট্রি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্টের অপেক্ষা আছে। যখন যে রিপোর্ট পাবো আমি সেই হিসেবে আমরা ওই কন্ট্রাক্টগুলোর ব্যবস্থা নেব, তবে রাতারাতি কিছু করা যাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থা যথাযথ থাকলেও বিতরণ খাতের দুর্বলতায় ভোগান্তিতে গ্রাহকরা। লাইনের ডিফেক্ট হওয়ার জন্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে গুরুত্ব না দেওয়ায় দিন দিন বাড়ছে হাম, বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। হাম করোনার চেয়েও সংক্রামক জানিয়ে চিকিৎসক বলছেন, একজন রোগীর কাছ থেকে অন্তত 18 জন আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জুনের শেষ দিকে টিকার কার্যকারিতা মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকদের মতে হাম করোনার চেয়েও সংক্রামক। এটি এতটাই ছোঁয়াচে যে এক রোগী অন্তত 18 জনকে আক্রান্ত করতে পারে। তাই রোগীর কঠোর আইসোলেশন বজায় রাখার কথা থাকলেও হাসপাতালের চিত্র একেবারেই উল্টো। অত্যন্ত ছোঁয়াচে এই রোগ নিয়ে এখনো অসচেতন অনেক অভিভাবক। হাসপাতালগুলোতেও উদ্বেগজনক চিত্র। রোগীর সঙ্গে স্বজনদের গাদাগাদি, স্বাস্থ্যবিধি মানতে অনীহা, মাস্ক ব্যবহারে উদাসীনতা যেন স্বাভাবিক চিত্র। আত্মীয় স্বজন আমি আছি, আমার শ্বশুর আছে, শালা আছে, আমার ওয়াইফ আছে, আমার শালার বউ আছে, আমরা 27 জন এখানে আছি। 2 বোন আছি আর আমার ওর বাবা আছে আর কি, আমরা 3 জনই এখানে আছি। না এরকম কিছু বলেনি যে হাম ছোঁয়াছি। ওর সাথে আমি মা না, আমি ফুপি, আর আমার ওর দাদি, ওর আব্বু, চাচু। বাপু এসে তো মনে করেন যে দূরে থাকতে পারি না, এই জন্য ধারে থাকি। মাস্ক ব্যবহার করি, এগুলো এখন করিনি। চিকিৎসকরা বলছেন, টিকার কার্যকারিতার পাশাপাশি সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে হাম নিয়ন্ত্রণ করা কঠিন। সবখানেই গার্জিয়ানরা মানে অসুস্থ বাচ্চার সাথে তার যে ভাই বোন তাকেও নিয়ে আসছে। একটা মানে বিজনেস ডেডিকেটেড হসপিটালের আউটডোরে তারা পরিবারের সব বাচ্চাগুলিকে নিয়েই আসছে, এবং সেই সুস্থ বাচ্চাগুলি কিন্তু মাস্ক পরা না। তো সেই ক্ষেত্রে সচেতনতা না বাড়লে কিন্তু এটা আসলে আমরা আশানুরূপ ফলটা পাবো না। আশা করছি যে জুন মাসের শেষের দিকে হয়তো কমা শুরু করবে হামের প্রকোপটা। সরকারি হিসেবে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 6 শতাধিক শিশু। আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হচ্ছে প্রাপ্তবয়স্কদেরও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ডিএনসিসি প্রশাসক বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিয়াডের গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসি প্রশাসক। আমি যদি সচেতন থাকি, আমার বাড়িকে যদি আমি নিরাপদ রাখতে চাই, তাহলে সম্ভব ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা ওষুধের ডোজটা বাড়িয়েছি 1 নাম্বার 2 হলো মশা যেখান থেকে তৈরি হয়, সৃষ্টি হয়, খাল, আবর্জনা, ময়লা, সেগুলোকে আমরা চলমান অব্যাহত প্রতিনিয়ত পরিষ্কার করছি। রাজধানী ঢাকাকে গ্রিন সিটি হিসেবে গড়তে প্রত্যেক নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে বৃক্ষরোপণ কর্মসূচিতে আহ্বান জানান তিনি। বলেন, রাজধানীকে গ্রিন সিটি গড়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। কয়েক বছরে ঢাকা থেকে বায়ু দূষণ ও যানজট সমস্যা দূর হয়ে যাবে বলেও জানান আব্দুস সালাম। সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাংলা মোটরে সড়ক বিভাজনকে বৃক্ষরোপণ করেন দক্ষিণ সিটির প্রশাসক। দীর্ঘদিন এই ঢাকা শহর আমরা দেখেছি বায়ু দূষণে সারা পৃথিবীতে 1, 2, 3, 4 নম্বরের মধ্যে থাকে। যানজটের মধ্যে সারা পৃথিবীতে 1, 2, 3, 4-এ থাকে। আমরা বিশ্বাস করি যদি আমরা কয়েক বছর সময় পাই, ইনশাল্লাহ সেই সময়ের মধ্যে ঢাকা শহরকে আমরা সেখান থেকে অনেক নিচের দিকে নামিয়ে আনতে সক্ষম হব। রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত আসামি ইয়াসিন খান ওরফে পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর আনুমানিক 2টা জুমার নামাজের পর রামপুরায় একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির নিচে দাঁড়িয়ে কথা বলছেন পলাশ। এ সময় মুখে মাস্ক আর নীল টি শার্ট পরা এক যুবক তাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপরাধীদের ধাওয়া দিলে আরো 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সটকে পড়ে তারা। কয়েকজন মানুষ আর আমি দৌড়ায় ওই পর্যন্ত গেছি, ও পিস্তল হাতে নিয়ে দৌড়াইতেছে, ধরে লইতে নিয়েছিলাম ওরে। ও এর ভিতরে আমার 2টা গুলি মারছে। 2টা একটা হুন্ডা নিয়ে মাস্ক পরা এই দাপ দাপ গুলি করলো, গুলি করে দৌড়। আমরা কিছু লোকজন যাওয়া করছিলাম, ওরা আর পাইনি হাতের নাগালে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট। পুলিশ জানায় দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি ছাড়া পেয়েছিলেন পলাশ। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম। পলাশ মাসখানেকের মতো হলো বের হয়েছে। ঘটনাটা কেন ঘটলো, কী জন্য ঘটছে, আমরা সেটা নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে ঘটনাটা কেন ঘটছে বা কারা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পলাশের পরিবার। কারা কি করলো, কেন ঘটনা হইলো, এটা কিচ্ছু জানি না। যেই করছে যাতে শাস্তিটা পায়। এর আগে গেল 28 এপ্রিল নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিশেষ যৌথ অভিযানের মধ্যেই পেটে গুলি করে ইউনিয়ন বিএনপি কর্মী গাজী রফিককে হত্যা করল দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করেছে স্বজনরা। হত্যা রহস্য উদ্ঘাটন ও দোষীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে 45 বছর বয়সী রফিকের প্রাণ। স্বজনদের কান্নায় ভারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। স্থানীয়রা জানায় শুক্রবার দুপুরে লবণচড়ার 10 গেট এলাকায় বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসেছিলেন বিএনপি কর্মী গাজী রফিক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এক লোক মোটরসাইকেল নিয়ে আমার স্বামীর গুলি করে দেয়। আমার স্বামী আমার সন্তানের সিটকে আলাই দিয়ে কাব্বা তুই পলা, তুই দৌড়া। ওই পোলার একবারের ভিতরে ঢুকাই দিয়ে এও দৌড়ে যাইছে অনেক দূর, আইয়ে সেই জায়গায় পড়ে গেছে। আজকে এই অসহায়ের মতো 4টা বাচ্চা থুয়ে আজকে চলে গেল। এই বাচ্চাদের কে রাখবে, কে দেখবে? যারা তেজি কর্মী ছিল, যারা সবসময় মিছিল মিটিং করছে, এগিয়ে গুলি করতেছে বেশি। একে বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই। নগরীতে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ যৌথ অভিযান চলছিল, তার মধ্যেই প্রকাশ্য এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা। এই ধরনের হত্যাকাণ্ড খুলনাবাসী খুবই শঙ্কিত, কাঙ্ক্ষিত না, এবং এই ভয়াবহ সন্ত্রাস নির্মূলে সরকারকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। হত্যায় জড়িতদের ধরতে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানায় পুলিশ। তদন্ত অব্যাহত আছে এবং আমাদের অলরেডি সোনাডাঙ্গা থানা, খুলনা থানা, লবণচড়া থানার সমন্বয়ে পুরো এলাকায় অভিযান অব্যাহত আছে আসামি গ্রেফতারের জন্য। নিহত গাজী রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রোববারই জেনেভায় স্বাক্ষরিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এরই মধ্যে চুক্তি নিয়ে ইরানের প্রকাশিত বক্তব্যের সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়ার শর্তগুলোর মিল নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সম্ভাব্য সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কোনো প্রতিশ্রুতি নেই বলে পাল্টা দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। উপসাগরীয় অঞ্চলে কয়েক মাসের সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় রোববার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি পশ্চিমা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানায় চুক্তির খসড়া এখনও চূড়ান্ত হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ চুক্তিতে সই করতে পারেন। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগে তেহরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা দিলেও শুক্রবার তিনি দাবি করেন চুক্তি সম্পর্কে ইরানের প্রকাশিত বক্তব্যের সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলোর কোনো মিল নেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ইরানের বক্তব্য বাস্তবতার প্রতিফলন নয়। একই সঙ্গে আলোচনায় দেশটি সদিচ্ছার পরিচয় দিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ছেড়ে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সংবাদ মাধ্যম যে তথ্য প্রচার করছে তা সঠিক নয়। সম্ভাব্য সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কোনো প্রতিশ্রুতি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারত জুড়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছে দেশটির আলোচিত ককরোচ জনতা পার্টি। পুনে ও লখনৌতে শত শত শিক্ষার্থী ও তরুণ সমর্থক সমাবেশে অংশ নেন। পরীক্ষা অনিয়ম ও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান আন্দোলনকারীরা। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বৃহত্তর জাতীয় আন্দোলনের সূচনা করেছেন তারা। আর দাবি আদায় না হলে 13ই জুন অমৃতসরে ও চলতি মাসের শেষে নয়াদিল্লিতে পরবর্তী সমাবেশের ঘোষণাও দিয়েছেন তিনি। ভারতের ভাইরাল ককরোচ জনতা পার্টি সিজিপি এবার রাজপথে। অনলাইন আন্দোলনের গণ্ডি পেরিয়ে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তরুণদের এই সংগঠন। পুনে, লখনৌতে শত শত শিক্ষার্থী ও তরুণ সমর্থক সমাবেশে অংশ নেন। সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপক উপস্থিতি সংগঠনটির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের নতুন ইঙ্গিত দিচ্ছে। পরীক্ষায় অনিয়ম ও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান। এক সপ্তাহ আগে নয়াদিল্লিতে আয়োজিত সিজিপির প্রথম বিক্ষোভে প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছিল। আর পুনের সমাবেশে সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, এটি শুধু একটি শহরের কর্মসূচি নয়, বরং সারা দেশের তরুণদের উদ্বেগ ও দাবিকে সামনে আনার জাতীয় আন্দোলনের সূচনা। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে মাসের শেষের দিকে আবারও দিল্লিতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটির সূচনা হয় গত মে মাসে। তখন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বেকার কিছু তরুণকে ককরোচ ও তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে অপমান হিসেবে নয়, বরং প্রতিবাদ ও টিকে থাকার প্রতীক হিসেবেই ককরোচ পরিচয়কে গ্রহণ করেন আন্দোলনের সমর্থকেরা। শুরুতে পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিলেও এখন আন্দোলনের পরিধি অনেক বিস্তৃত। বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা সংস্কার ও সরকারের জবাবদিহি সবই এখন সিজিপির দাবির তালিকায়। ব্যঙ্গ, মিম ও আত্মবিদ্রুপমূলক হাস্যরস্যকে হাতিয়ার বানিয়ে তারা তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করেছে। ইনস্টাগ্রামে সংগঠনটির অনুসারীর সংখ্যা ইতিমধ্যেই 2 কোটি ছাড়িয়েছে, যা এটিকে ভারতের দ্রুততম বর্ধনশীল তরুণ ও নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনগুলোর একটিতে পরিণত করেছে। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সব শ্রেণীর মানুষকেই বাজেটের আওতায় আনার চেষ্টা করেছে সরকার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্য, থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেও শঙ্কা, শেষ মুহূর্তে নাটকীয়ভাবে আর্জেন্টিনা দলে সেনেসি। রাতে কানাডার প্রতিপক্ষ বসনিয়া। এবং লাইসেন্স বাতিল করায় 8 দিন ছাড়ছেন রোগীরা। নতুন করে ভর্তি বন্ধ। সংকটাপন্ন রোগীকে সরাতে জটিলতা। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।